আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল আদেশ 1972। পেশাগত আচরণ ও শিষ্টাচার বিষয়ক অধ্যায় 4টি, 42টি বিধি। আদেশ প্রকাশকাল হয় 18 মে 1972, বিধিমালা প্রকাশকাল 22 মে 1972, কার্যকর 26 মার্চ 1971। এটা রিট্রোস্পেকটিভ এফেক্ট বলা হয়। মোট কমিটির সংখ্যা 10টি, 11টা প্লাস 11, এটা আছে 11 অনুচ্ছেদে। স্থায়ী কমিটি আছে 3টি, এটা আছে 11 অনুচ্ছেদ। বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ সংস্থা। এই আইনের প্রকৃতি হল মূল ও পদ্ধতিগত আইনের সংমিশ্রণ। বার কাউন্সিল সর্বশেষ সংশোধন হয় 2021 সালে 8 নং আদেশ। সেই সময় অ্যাডহক কমিটি তৈরি করা হয়, মানে 2021 সালে অ্যাডহক কমিটি সংযুক্ত হয়। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে হয় 90 দিনের মধ্যে। এটা হচ্ছে হাইকোর্টে। এটা অনুচ্ছেদ হলো 36 অনুচ্ছেদ। বার কাউন্সিল সংগঠন কমিটি 3টি, 3 আদেশে আছে, 33 আদেশ আছে এবং 39 আদেশে এটা আছে। বার কাউন্সিলের বিধি পরিবর্তন করতে অনুমতি লাগে সরকারের, আবার দেওয়ানি কার্যবিধির আদেশ বা বিধি পরিবর্তন করতে অনুমতি লাগে রাষ্ট্রপতির। এক আদেশ বা অর্ডার, এই আদেশে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল 1972 নামে গণ্য হবে। এটার সমগ্র বাংলাদেশে আইন প্রযোজ্য হবে। 2 আদেশ বা অনুচ্ছেদ, এটা হচ্ছে বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকলে এই আদেশ 2 এ অ্যাডভোকেট অর্থ একজন অ্যাডভোকেট বা আইনজীবী যিনি এই আদেশের বিধানের আওতায় প্রণীত তালিকায় অন্তর্ভুক্ত। 2 বি, বার কাউন্সিল বলতে এই আদেশের আওতায় গঠিত বাংলাদেশ বার কাউন্সিল। 2 বি, বার অ্যাসোসিয়েশন বলতে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন বা যে কোনো স্থানীয় বার অ্যাসোসিয়েশন। 2 সি, পূর্ব পাকিস্তান বার কাউন্সিল বলতে সেই বার কাউন্সিল যা 1971 সালে 26 মার্চের আগে পূর্ব পাকিস্তান নামে আখ্যায়িত ছিল। 2 ডি, সরকার বলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 2 ই, হাইকোর্ট বলতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। 2 এফ, স্থানীয় বার অ্যাসোসিয়েশন বলতে জেলা পর্যায়ের যে কোনো বার অ্যাসোসিয়েশন বা যে কোনো বার অ্যাসোসিয়েশন যা 39 নং অনুচ্ছেদের আওতায় অনুমোদিত কিন্তু সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অন্তর্ভুক্ত করে না। 2 জি, নির্দেশিত বলতে এই আদেশের আওতায় বিধি কর্তৃক নির্দেশিত। 2 এইচ, তালিকা বলতে অ্যাডভোকেট বা আইনজীবীগণের তালিকা যা বার কাউন্সিলের মাধ্যমে তৈরিকৃত এবং সংরক্ষিত। 2 আই, ট্রাইব্যুনাল বলতে এই আদেশের আওতায় গঠিত ট্রাইব্যুনাল। 3 আদেশ বা অনুচ্ছেদ। 3 আদেশের 1, এই আদেশের নিয়মাবলী সাপেক্ষে একটি বার কাউন্সিল গঠিত হবে যা বাংলাদেশের বার কাউন্সিল নামে অভিহিত হবে। 3 2, বার কাউন্সিল এমন একটি যৌথ প্রতিষ্ঠান হবে যার চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে এবং একটা সাধারণ সিলমোহর থাকবে। স্থাবর এবং অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন এবং ধারণ এবং চুক্তির ক্ষমতা থাকবে, যার নামে মামলা করতে পারবে এবং এর বিরুদ্ধে মামলা করা যাবে। 4 আদেশ বা অনুচ্ছেদ। 4 আদেশ, 8 আদেশের বিধান সাপেক্ষে বার কাউন্সিল গঠনের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পরবর্তী 1 জুলাই হতে 3 বছরের জন্য বার কাউন্সিল গঠিত হবে এবং প্রতিটি মেয়াদের শেষে বার কাউন্সিলের সদস্যগণ অফিস ধারণের যোগ্যতা হারাবে। তাহলে মোট কথা, বার কাউন্সিলে নির্বাচিত সদস্যদের মেয়াদ 3 বছর। হ্যাঁ, যা মাসে বললে হবে 1 জুলাই হতে 3 বছরের জন্য গঠিত হবে। 5 আদেশ বা অনুচ্ছেদ। 5 1, বার কাউন্সিল গঠিত হবে 15 জন সদস্যের সমন্বয়ে
যাদের মধ্যে 5(1) উপধারা পদাধিকার বলে একজন হবেন, তিনি হবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। 5(1) উপধারা 7 জন বর্ণিত পন্থায় বার কাউন্সিল কর্তৃক অনুমোদিত অ্যাডভোকেটগণ সাধারণ ভোটে নির্বাচিত হবেন। 5(1) স্থানীয় বার অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটের মাধ্যমে ক্লজ 2 এর নির্দেশিত গ্রুপ ভিত্তিক 7 জন সদস্য মনোনীত হবেন। 5(2) সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বার অ্যাসোসিয়েশন সমূহকে 7টি গ্রুপে ভাগ করে। 5(a) আদেশ 5(a)(1) উপধারা কোনো অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য হিসেবে কাউন্সিলের কার্যালয়ে ধারাবাহিকভাবে 2 মেয়াদের বেশি থাকতে পারবে না। 5(a)(2) উপধারা একজন অ্যাডভোকেট যিনি অত্র আদেশ বা অনুচ্ছেদ বলবৎ হওয়ার অব্যাহতি পূর্বে ধারাবাহিকভাবে 2 বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ার জন্য অযোগ্য হবেন। 6 আদেশ বা অনুচ্ছেদ 6(1) বার কাউন্সিলের একজন সভাপতি ও একজন সহসভাপতি থাকবেন। 6(2) বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের সভাপতি হবেন। 6(3) বার কাউন্সিলের সদস্যগণ তাদের মধ্য হতে বর্ণিত উপায়ে বার কাউন্সিলের সহসভাপতি নির্বাচন করবেন। 6(4) বার কাউন্সিলের সভাপতি ও সহসভাপতির যেরূপ ক্ষমতা ও কার্যাবলী নির্দেশিত হয়েছে সেরূপ ক্ষমতা ও কার্যাবলী থাকবে। 6(a) আদেশ বা অনুচ্ছেদ বার কাউন্সিলের একজন সচিব থাকবে, যিনি সরকার কর্তৃক নির্ধারিত শর্ত সাপেক্ষে সরকার বিভাগীয় বিচারকগণ বা অতিরিক্ত বিভাগীয় বিচারকগণের মধ্য থেকে নিয়োগ দিবেন। তো 6(a) অনুচ্ছেদ হচ্ছে সচিব। সচিব বার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা, এটা বলা আছে বিধি 55-তে। বার কাউন্সিলের সচিব পদাধিকার বলে ট্রাইব্যুনালের ও সচিব হবেন, এটা বলা আছে বিধি 49-এ। বার কাউন্সিলের সচিব একজন সরকারি বেতনভুক্ত কর্মকর্তা, সরকার কর্তৃক নির্ধারিত শর্তে সচিব নিয়োগ লাভ করেন। যিনি সচিব হবেন তিনি জেলা জজ বা অতিরিক্ত জজদের মধ্যে হতে হবেন। 8 আদেশ বা অনুচ্ছেদ 8(1) বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে যাতে বার কাউন্সিলের মেয়াদ শেষ হয়ে যাওয়া বছরের মে মাসের 31 তারিখ বা তার আগে শেষ হয়। 8(2) যদি বার কাউন্সিল নির্বাচন মহামারী বা ধ্বংসের কাজ বা সরকার কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত অন্য কোনো অনিবার্য পরিস্থিতির কারণে 8(1) আদেশের নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠিত না হয়, তবে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা 1 বছরের বেশি মেয়াদের জন্য 15 সদস্যের সমন্বয়ে একটি অ্যাডহক কমিটি বা বার কাউন্সিল গঠন করতে পারে এবং এই মেয়াদ আর বাড়ানো যাবে না। 8(3) বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডহক বা বার কাউন্সিলের অন্যতম সদস্য হবেন এবং এর চেয়ারম্যানও হবেন। 8(4) এই আদেশের অন্য কোনো বিধানের মধ্যে যা কিছুই থাকুক না কেন, অ্যাডহক বার কাউন্সিল এই আদেশ এবং এর অধীন প্রণীত বিধিমালা মণ্ডিত বার কাউন্সিলের ক্ষমতা ও কার্যাবলী প্রয়োগ করবে। এটা হচ্ছে 2021 সনের আইন দ্বারা সংশোধিত। 9 আদেশ বা অনুচ্ছেদ 9 আদেশ আছে নির্বাচনের 30 দিন পূর্বে সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ভোটার তালিকা প্রকাশ করবেন। চেয়ারম্যানকে 45 দিন পূর্বে তফসিল বা নির্বাচনী ঘোষণা করতে হবে। নির্বাচনী প্রস্তাব জমা ও বাছাইয়ের জন্য 7 দিনের বিরতি থাকবে, এটা বিধি 3। যাচাই বাছাইয়ের মধ্যে ও নির্বাচনের আগে 14 দিন বিরতি থাকবে, এটা আছে 3 বিধিতে। বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশনকে 7টি অঞ্চলে ভাগ করবেন। সাধারণ আসনে 7টি ভোট থাকবে, একজন ভোটার দলীয় আসনে 1টি ভোট দিতে পারবে। মোট ভোট 7+1 8টি ভোট। নির্বাচন মনোনয়ন ফি 1000 টাকা এবং 3 জন ভোটার কর্তৃক প্রস্তাবিত ফরম জমা দিতে হবে। নির্বাচনের বৈধতার অভিযোগ কোনো প্রার্থী বা 5 জন ভোটার 1000 টাকা জমা দিয়ে নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ বা ইলেকশন ট্রাইব্যুনালে দায়ের করতে পারবে। 3 জন সদস্য নিয়ে ইলেকশন ট্রাইব্যুনাল গঠিত হবে। বার কাউন্সিলের মেয়াদ শুরুর তারিখ হতে হিসাব করে প্রথম সভা 1 মাসের মধ্যে অনুষ্ঠিত হবে, এটা আছে বিধি 28। বার কাউন্সিলের প্রথম সভা আহ্বান করবেন সচিব, এটা বিধি
28 বার কাউন্সিলের সাধারণ সভা আহ্বান করবেন সভাপতি, এটা বিধি 29। 10 আদেশ বা অনুচ্ছেদ 10-এর এ অ্যাডভোকেট তালিকায় কোনো ব্যক্তিকে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত ও এ লক্ষ্যে পরীক্ষা গ্রহণ এবং উক্ত তালিকা হতে অ্যাডভোকেটগণকে বাতিল করতে পারবে। 10-এর বি এরূপ তালিকা প্রস্তুতকরণ এবং সংরক্ষণ সম্বন্ধীয় কার্যাবলী সম্পাদন। 10-এর সি অ্যাডভোকেটগণের পেশাগত আচরণ ও শিষ্টাচারের মান নিয়ন্ত্রণ সম্পৃক্ত বিধি প্রণয়ন। 10-এর ডি তালিকাভুক্ত অ্যাডভোকেটগণের অসৎ আচরণ সমূহ নিরূপণ করা এবং উপযুক্ত ক্ষেত্রে তাদের শাস্তির ব্যবস্থা করা। 10-এর ই তালিকাভুক্ত অ্যাডভোকেটগণের সুযোগ সুবিধা সম্বন্ধীয় বিষয়। 10-এর এফ বার কাউন্সিল ফান্ডের সুব্যবস্থা করা এবং বিনিময়ের পথ সুগম করা। 10-এর জি এর সদস্যগণের নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা। 10-এর এইচ এর কমিটি কর্তৃক অনুসরণযোগ্য বিধি প্রণয়ন করা। 10-এর আই আইনগত শিক্ষার উন্নয়ন এবং আইন শিক্ষার মান নিয়ন্ত্রণের লক্ষ্যে এরূপ শিক্ষার সাথে সম্পৃক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সাথে আলোচনা করে বিধি প্রণয়ন করা। 10-এর যে আদেশের আওতায় অনুমোদিত কার্যাবলী পরিচালনা করা। 10-এর কে উপরে বর্ণিত শর্তাবলী পরিচালনা করার জন্য প্রয়োজনীয় অন্যান্য যাবতীয় কার্যাবলী সম্পাদন করা। অর্থাৎ বার কাউন্সিলের কার্যাবলী 11টি। 11 আদেশ বা অনুচ্ছেদ, এটা আছে কমিটি। 11-এর 1 বার কাউন্সিল নিযুক্ত স্থায়ী কমিটিগুলো গঠন করবে, যথা 11-এর 1-এর এ কাউন্সিলের সদস্যগণ নিজেদের মধ্যে থেকে 5 সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি গঠন করবে। 11-এর 1-এর সি কাউন্সিলের সদস্যগণ তাদের মধ্যে হতে 5 সদস্য বিশিষ্ট একটি অর্থ কমিটি গঠন করবে। 11-এর 1-এর ডি একটি আইনগত শিক্ষা কমিটি হবে, যার সদস্য হবে 9 জন, যার 5 জন সদস্য কাউন্সিল কর্তৃক নির্বাচিত হবেন এবং 2 জন বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় বা আইন কলেজের শিক্ষক সহ কাউন্সিলের সদস্য নয় এমন ব্যক্তিগণের মধ্যে হতে 4 জন নিয়ে গঠিত হবে 9 সদস্য বিশিষ্ট কমিটি। 11-এর 2 উপরোক্ত কমিটিগুলোর ক্ষমতা ও কার্যাবলী নির্দেশনা অনুযায়ী হবে। 11-এর 3 এই আদেশের আওতায় কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে বার কাউন্সিল যেরকম প্রয়োজন অনুধাবন করবে এর সদস্য দিয়ে সেরকম কমিটি গঠন করতে পারবে। 11-এর বি আদেশ বা অনুচ্ছেদ 1 নম্বর হচ্ছে অন্য বিদ্যমান আইন বা এই আইনের অধীনে প্রণীত আদেশ বা বিধিসমূহের যাহাই থাকুক না কেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বা এর অধীনস্থ অন্য আদালতসমূহ প্র্যাকটিস করতে আগ্রহী অ্যাডভোকেটদের এনরোলমেন্টের জন্য একটি এনরোলমেন্ট কমিটি থাকবে, যেটি গঠিত হবে নিম্নোক্ত সদস্য দ্বারা। 11-এর বি এ চেয়ারম্যান যিনি আপিল বিভাগের বিচারকদের মধ্যে হতে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হবেন। 11-এর বি 2 জন সদস্য যারা হাইকোর্ট বিভাগের বিচারকদের মধ্যে হতে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হবেন। 11-এর বি সি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল। 11-এর বি ডি 1 জন সদস্য যিনি বার কাউন্সিল কর্তৃক তার সদস্যের মধ্যে থেকে মনোনীত হবেন। 11-এর বি 2 উপধারায় এই আইনে নির্ধারিত উপায়ে অ্যাডভোকেটদের এনরোলমেন্ট এবং এনরোলমেন্ট কমিটির কাজসমূহ পরিচালিত হবে। সবাই 5 সদস্যর কোরাম হবে এবং 1-এর 3 অংশ উপস্থিত থাকবে। তালিকাভুক্তির কমিটি কার্যাবলী ও আইনজীবী তালিকাভুক্তির প্রক্রিয়া নিবন্ধন কমিটি নিয়ন্ত্রণ করবে। 2012 সালের নিবন্ধন কমিটির সংশোধনের আগে নিবন্ধন কমিটিতে মোট 3 জন সদস্য বিদ্যমান ছিল। তাহলে 12 আদেশ বা অনুচ্ছেদ শূন্যতা বার কাউন্সিলের সাময়িক শূন্যতা নিম্নে নির্দেশ অনুযায়ী পূরণ করা হবে। 12-এর এ সদস্যপদ শূন্য হওয়ার ক্ষেত্রে একই নির্বাচনে ওই ব্যক্তির পরবর্তী যে ব্যক্তি সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছিল তার দ্বারা শূন্যতা পূরণ করা হবে এবং সেরূপ ব্যক্তি না থাকলে এই আদেশের আওতায় বার কাউন্সিল নির্বাচন করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বার কাউন্সিলের সমন্বয়ের মাধ্যমে উক্ত শূন্যতা পূরণ করতে পারবে। এবং 11-এর বি সহসভাপতির পদ খালি হলে সদস্যগণের মধ্যে তাদের দ্বারা নির্দিষ্ট পন্থায় নির্বাচিত ব্যক্তির মাধ্যমে উক্ত শূন্যপদ পূরণ করা হবে। 13 আদেশ বা অনুচ্ছেদ বার কাউন্সিল কর্তৃক এনরোলমেন্ট ফি বা অনুদান বা চাঁদা অথবা
আদায়কৃত সকল অঙ্ক বার কাউন্সিল ফান্ডের অংশগ্রহণ করবে এবং উক্ত ফান্ড নির্দিষ্ট বিধি অনুযায়ী নির্দেশিত পন্থায় পরিচালিত এবং ব্যবহৃত হবে। 14 আদেশ বা অনুচ্ছেদ। 14 আদেশের 1, অ্যাডভোকেট তাদের পরিবারবর্গ এবং পোষ্যদের সুবিধার জন্য বার কাউন্সিল যৌথ প্রকল্প এবং দাতব্য ফান্ড গঠন করার ক্ষমতা রাখে। 14(2) কর্তৃক তালিকাভুক্ত আইনজীবী উক্ত ফান্ডে বিধি অনুযায়ী বর্ণিত চাঁদা ও অন্যান্য ক্ষেত্রে প্রিমিয়াম হিসেবে নির্ধারিত অঙ্কের টাকা প্রদানে বাধ্য থাকবে। 14(3) 14(1) এর আওতায় মোতাবেক গঠিত ফান্ড নির্দেশিত উপায়ে পরিচালিত এবং ব্যবহৃত হবে। 15 আদেশ বা অনুচ্ছেদ। বার কাউন্সিল প্রয়োজন মাফিক অসহায় অ্যাডভোকেট বা তার পরিবারবর্গ এবং যুদ্ধ অথবা প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য বিশেষ কারণে বা ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করার লক্ষ্যে বার অ্যাসোসিয়েশন ত্রাণ ফান্ড গঠনের ক্ষমতা রাখে। 15(2) 1 এর আওতায় ত্রাণ ফান্ড গঠিত হবে। 2(a) বার কাউন্সিল অন্য যে কোনো ফান্ড স্থানান্তরিত করতে পারবে। 15(2) বি 15(2) উপধারার বি সরকারের অনুদানের সহায়তায় ফান্ড গঠন করতে পারবে। 2(c) আইনজীবীগণের কাছ থেকে চাঁদা নিতে পারবে। 2(d) জনগণ স্থানীয় কর্তৃপক্ষ বা অন্যান্য উৎস থেকে সংরক্ষিত অর্থ দিয়ে ফান্ড গঠন করতে পারবে। 2(3) গঠিত ফান্ড হতে ঋণ দেওয়া, জামানত রাখা, ঋণ পরিশোধ বা নগদ গ্রহণ অথবা কোনো পণ্য ক্রয় ও বিক্রয় করতে পারবে। 2(4) কীভাবে সহায়তা প্রদান করা হবে তা বার কাউন্সিল নির্ধারণ করবে। 16 আদেশ বা অনুচ্ছেদ। 16 আদেশে বলা আছে 1 নম্বরে বার কাউন্সিল হিসাব সংরক্ষণের জন্য নথি নির্দেশিত পন্থায় সংরক্ষিত হবে। বার কাউন্সিল হিসাব সংরক্ষণের জন্য নথি নির্দেশিত পন্থায় সংরক্ষিত হবে। 2 নম্বর বার কাউন্সিল হিসাব সমূহ একজন অডিটর দ্বারা অডিট করা হবে। 1994 সালের 18 নং আইন এর অধীনে কোনো কোম্পানির অডিটর হিসেবে কাজ করার যোগ্যতা সম্পন্ন তিনি নির্দিষ্ট সময় এবং নির্ধারিত পন্থায় কার্যক্রম পর্যবেক্ষণ করবে। 3 নম্বর 2 অডিট হিসেবে সংসদ সচিবালয়ে কর্তৃক সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি বরাবর দাখিল করতে হবে। 17 আদেশ বা অনুচ্ছেদ। বার কাউন্সিলে কোনো কমিটি কার্যাদি বিষয়ে কাউন্সিল, ট্রাইব্যুনাল বা কমিটির শূন্যতা অথবা গঠনের ত্রুটি বিষয়ে প্রশ্ন করা যাবে। 18 আদেশ বা অনুচ্ছেদ। বার কাউন্সিল বা ট্রাইব্যুনাল কমিটি কর্মকর্তা বা কর্মচারীর কোনো কাজের জন্য তার বিরুদ্ধে কোনো প্রকার মোকদ্দমা করা যাবে না বা অন্য কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু সেই কাজগুলো সৎ উদ্দেশ্যে করে। 19 আদেশে 1 নম্বরে কোনো ব্যক্তি অ্যাডভোকেট না হওয়া পর্যন্ত আইন পেশা বা আদালতে কোনো মামলা লড়তে পারবে না। 2 নম্বরে অ্যাডভোকেট সমগ্র বাংলাদেশে তা চর্চা করার এবং বাংলাদেশের যে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা রাজস্ব কর্তৃপক্ষের সম্মুখে উপস্থিত এবং কার্য সম্পাদন এবং মামলা পরিচালনার অধিকার রাখেন। 20 আদেশ বা অনুচ্ছেদ। আইনজীবীদের তালিকা তৈরি এবং রক্ষণাবেক্ষণ করবে। 20(a) সকল ব্যক্তির নাম যারা অত্র আদেশ বা ঘোষণার আগে অ্যাডভোকেট ছিলেন এবং হাইকোর্ট এবং হাইকোর্টের অধীনস্থ যে কোনো আদালতের আইন পেশা চর্চার অধিকারী ছিলেন। 20(b) সকল ব্যক্তির নাম যারা অত্র আদেশের বিধানাবলীর আওতায় অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। 21 আদেশ বা অনুচ্ছেদ। অত্র আদেশের ঘোষিত হওয়ার পূর্বে হাইকোর্টে আইন চর্চার লক্ষ্যে অনুমতিপ্রাপ্ত ব্যতি রেখে কোনো আইনজীবী হাইকোর্টে আইন চর্চা করার অনুমতিপ্রাপ্ত হবেন না যদি না তিনি 21(1) বাংলাদেশের যে কোনো অধীনস্থ আদালতে তিনি 2 বছর যাবৎ আইন পেশা চর্চা না করেন। 21(b) তিনি আইনে স্নাতক বা সরকার কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন কর্তৃক নির্ধারিত বাংলাদেশের বাইরে কোনো হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে চর্চা না করেন। 21(c) তার আইনগত প্রশিক্ষণ বা অভিজ্ঞতার জন্য বার কাউন্সিল উপরে উল্লিখিত ধারাসমূহের প্রয়োজনীয়তা পূরণ করা হয়তো অব্যাহতি প্রদান করেছেন। 22 আদেশ বা অনুচ্ছেদ। 22 আদেশে 1 নম্বরে আছে বার কাউন্সিল নিম্নোক্ত ফি সমূহ বার কাউন্সিলের পরিশোধের জন্য নির্দেশনা প্রদান করতে পারে। তাহলে 22(a) অ্যাডভোকেট বা আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির ফি।
তাহলে 22 বি হাইকোর্টের চর্চার অনুমতি ফি, 22 সি অ্যাডভোকেটগণের পর্দীয় বার্ষিক ফি, তবে ফি দিতে আইনজীবী দায়বদ্ধ থাকবেন। 22-4 নম্বর উপধারা, কোনো আইনজীবী পর্দীয় ফি দিতে ব্যর্থ হলে বিলম্বে প্রদানের জন্য বিলম্ব ফি সহ সত্য আরোপিত ফি প্রদান করতে হবে। যদি 6 মাসের মধ্যে নির্ধারিত ফি দিতে না পারেন তবে কেন তাকে আইনজীবী তালিকা হতে বহিষ্কার করা হবে সেই মর্মে কারণ দর্শানোর নোটিশ দিবেন। আবার যথাযথ কারণ দরকারে জরিমানা প্রদান হতে অব্যাহতি দিতে পারেন। 23 আদেশ বা অনুচ্ছেদ জ্যেষ্ঠতার উপর ভিত্তি করে তালিকা অন্তর্ভুক্তকরণ হবে। 23 এ সকল আইনজীবীর নাম সর্বাগ্রে তালিকায় লিপিবদ্ধ ও জ্যেষ্ঠতা মোতাবেক হবে এবং 23 বি অন্যান্য সকল ক্ষেত্রে জ্যেষ্ঠতা নির্ধারিত হবে তাদের অন্তর্ভুক্তিকরণ তারিখের উপর ভিত্তি করে। 23-2 যে ক্ষেত্রে 2 বা ততোধিক ব্যক্তির জ্যেষ্ঠতার তারিখ একই হবে সেক্ষেত্রে বয়সে জ্যেষ্ঠ ব্যক্তিকে জ্যেষ্ঠতার পদ পাবে। 24 আদেশ বা অনুচ্ছেদ তালিকাভুক্ত প্রত্যেক ব্যক্তিকে অন্তর্ভুক্তিকরণ সার্টিফিকেট প্রদান করা হবে। 25 আদেশ বা অনুচ্ছেদ, এটা 1 নম্বরে বার কাউন্সিল 20 আদেশের মধ্যে তালিকাভুক্ত তৈরিকৃত তালিকা একটি অনুলিপি হাইকোর্টে পাঠাবে এবং কোনো পরিবর্তন বা সংশোধন হলে অবিলম্বে হাইকোর্ট বিভাগকে তা অবগত করবে। 25 আদেশের 2 নম্বর, হাইকোর্ট বিভাগ সংযোজন পরিবর্তন অথবা অন্তর্ভুক্তিকরণ বিষয়াদি অবগত হয়ে তালিকায় অন্তর্ভুক্ত করবে। 26 আদেশ বা অনুচ্ছেদ, এটা 1 নম্বর আছে অ্যাটর্নি জেনারেল সকল আইনজীবীগণের উপর নিরীক্ষণ করার অধিকার রাখবেন। তারপরে 26-এ 2 নম্বরে আছে অন্য আইনজীবীগণের মধ্যে নিরীক্ষণ করার অধিকার তাদের পরস্পরের জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হবে। অতএব অ্যাটর্নি জেনারেল হচ্ছে আইনজীবীগণের অভিভাবক, সেটা 26 দ্বারা পড়লে স্পষ্টভাবে বোঝা যায়। 27 আদেশ বা অনুচ্ছেদ, এখানে বলা আছে যোগ্যতা সম্পর্কে। 27 এ তিনি একজন বাংলাদেশের নাগরিক হবেন যারা আইনজীবী হিসেবে যোগ্যতা, যাদের যোগ্যতা যেগুলো যোগ্যতার প্রয়োজন সেগুলো হচ্ছে 27 এ তিনি একজন বাংলাদেশের নাগরিক হবেন। 27 বি তার বয়স 21 বছর পূর্ণ হয়েছে, মানে 21 বছর কম হবে না। 27 সি তিনি অর্জন করেছেন আইনের স্নাতক ডিগ্রি বা বার কাউন্সিল উপরোক্ত ব্যক্তি কর্তৃক অর্জিত ডিগ্রি 25/3/1971 পর অর্জিত হয়েছে তা অনুমোদন করতে পারে। আবার 1935 সালের ভারত শাসন আইনের অধীনে যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে আইনের স্নাতক ডিগ্রি বা বাংলাদেশের বাইরে বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে আইনের স্নাতক ডিগ্রি বা তিনি একজন ব্যারিস্টার। 27 ডি তিনি বার কাউন্সিলের যে কোনো পরীক্ষায় কৃতকার্য হয়েছে। তাহলে বার কাউন্সিলের যে কোনো পরীক্ষায় কৃতকার্য হয়েছে, এটা কত ধারা? 27 ডি। 27 ই বার কাউন্সিল যেরূপ ফি প্রদানের নির্দেশনা দিয়েছেন তিনি সেরূপ ফি প্রদান করেছেন। আবার 7 বছর ধরে মোক্তার কাজে নিয়োজিত আছেন তিনিও আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পারেন। 27-2 আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির পূর্বে উক্ত ব্যক্তিকে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করার নির্দেশ প্রদান করতে পারেন। 27-3 আইনজীবী হিসেবে অযোগ্যতা ঘোষিত হতে পারে। 27-3 এ নৈতিক শৃঙ্খলাজনিত কারণে কোনো সরকারি চাকরি বা বিধিবদ্ধ সংস্থার চাকরি যদি অপসারিত হন, মানে কোনো সরকারি চাকরিজীবী অথবা বিধিবদ্ধ সংস্থার চাকরিজীবী যদি অপসারিত হন, আবার অপসারিত হওয়ার 2 বছর পর আবার অন্তর্ভুক্তি নির্দেশনা অনুযায়ী অন্তর্ভুক্ত হতে পারে। 27-3 বি উপধারা নৈতিক শৃঙ্খলাজনিত কারণে দণ্ডপ্রাপ্ত হলে তাহলে 5 বছর পর বা সরকারি গেজেট প্রজ্ঞাপন কর্তৃক এ ব্যাপারে যেরূপ সমীচীন বলে মনে করেন সেটাই হবে। 27 এ আদেশ বিলুপ্ত হয়েছে। 28 আদেশ বা অনুচ্ছেদ, কোনো মহিলা কেবল তার লিঙ্গের কারণে একজন আইনজীবী হিসেবে অযোগ্য হবেন না। 29 আদেশ বা অনুচ্ছেদ, বার কাউন্সিল নির্দেশনা অনুযায়ী আইনজীবী অন্তর্ভুক্তির আবেদন করতে হবে। 30 আদেশ, বার কাউন্সিল কর্তৃক গৃহীত আইনজীবী হিসেবে তালিকাভুক্তিকরণ সকল আবেদনপত্র উহার তালিকাভুক্তিকরণ কমিটিতে প্রেরিত হবে। 2 নম্বর, তালিকাভুক্তিকরণ কমিটি উপরোক্ত আবেদনপত্র মঞ্জুর করার কারণসহ তা বার কাউন্সিলে ফেরত দিতে পারে। 3 নম্বর, যে ক্ষেত্রে কোনো আবেদনপত্র ফেরত আসবে সেক্ষেত্রে বার কাউন্সিল তালিকাভুক্তিকরণ কমিটি
কর্তৃক বর্ণিত কারণসমূহ বিবেচনাপূর্বক উক্ত আবেদনপত্র মঞ্জুর করতে পারে বা প্রত্যাখ্যান করতে পারে। বার কাউন্সিল কর্তৃক গৃহীত অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্তিকরণের সকল আবেদনপত্র তালিকাভুক্তিকরণ কমিটিতে প্রেরিত হবে। নিবন্ধন কমিটি উক্ত দরখাস্ত গ্রহণ করতে পারে বা গ্রহণ না করার কারণ লিখে বার কাউন্সিলে ফেরত প্রদান করতে পারে। তাহলে 31 আদেশ বা অনুচ্ছেদ, একজন আইনজীবী তার আইন চর্চার অধিকার প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী বাতিল করতে পারে। 31 আদেশ বা অনুচ্ছেদ, একজন আইনজীবী তার আইন চর্চার অধিকার বা প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী বাতিল করতে পারে। 35 আদেশ বা অনুচ্ছেদ, 32 আদেশে 1 নম্বরে আছে, একজন আইনজীবী যদি পেশাগত বা অন্য যে কোনো অসদাচরণের অভিযোগে অপরাধী সাব্যস্ত হন তাহলে তার আইন চর্চার অধিকার স্থগিত বা বাতিল বা প্রত্যাহার করা হতে পারে। 32(2), কোনো আদালত বা অন্য কোনো ব্যক্তি কোনো আইনজীবীর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করলে বার কাউন্সিল যদি ইহা সরাসরি প্রত্যাখ্যান না করে তবে 33 আদেশে ট্রাইব্যুনালে পাঠাতে পারে এবং বার কাউন্সিল নিজ উদ্যোগে বা কোনো আইনজীবীর বিরুদ্ধে কোনো অভিযোগের যৌক্তিক কারণ থাকলে তাও পাঠাতে পারে। আইনজীবী অসদাচরণের সাজা, এটা হলো আইনজীবী যদি অসদাচরণ করে তার সাজা হবে তিরস্কার করা বা সাময়িক বহিষ্কার করা বা চিরতরে বহিষ্কার করা। অভিযোগ করতে পারবে আদালত বা বার কাউন্সিল অন্য কোনো ব্যক্তি, অভিযোগ করতে পারবে আদালত বা বার কাউন্সিলের অন্য যে কোনো ব্যক্তি। আর অভিযোগপত্রের সাথে 1000 টাকা ফি জমা দিতে হবে, এটা বিধি 41-এর এতে আছে। শুনানির দিন নির্ধারণের 21 দিন পর, শুনানির দিন নির্ধারণ হবে 21 দিন পর ট্রাইব্যুনাল অ্যাডভোকেটকে নোটিশ দিবেন 7 দিনের মধ্যে। নোটিশ পাওয়ার পর 7 দিনের মধ্যে উত্তর দিতে হবে। বার কাউন্সিল অভিযোগের যৌক্তিক কারণ থাকলে অভিযোগটি আদেশ 33 অনুযায়ী ট্রাইব্যুনালে পাঠাবেন। এবার 33 আদেশ ট্রাইব্যুনাল, 33(1)-এ বার কাউন্সিল এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে। তা হবে 3 জন ব্যক্তির সমন্বয়ে, যাদের 2 জন হবে কাউন্সিলের সদস্য দ্বারা নির্বাচিত এবং তালিকাভুক্ত আইনজীবীগণের মধ্য হতে অন্যজন আবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান হবেন জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে। অ্যাটর্নি জেনারেল কোনো ট্রাইব্যুনাল সদস্য হতে পারবেন না। 33(2) অত্র আদেশে যাহাই উল্লেখ থাকে না কেন 33(2)-এর উপধারায় 33(2)-এর উপধারায় যে ক্ষেত্রে আইন চর্চাকারী বা বার কাউন্সিল আইন 1965 সালের 3 নং আইনের অধীন গঠিত ট্রাইব্যুনাল কোনো তদন্ত বিচারাধীন বা প্রক্রিয়াধীন রয়েছে, এগুলো 1 দফার নিয়ম অনুযায়ী যে কোনো ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে, কিন্তু তদন্ত ও কমিটি সেই স্থান থেকে শুরু করবে যাই তার পূর্বের ট্রাইব্যুনাল ত্যাগ করেছিল। 33(2)(b) উপধারা, ট্রাইব্যুনালের কোনো তদন্ত বার কাউন্সিলের মেয়াদ শেষ হওয়ার সময় বিচারাধীন থাকলে উক্ত তদন্ত কমিটি দ্বারাই সমাপ্তি ও সমাধান করতে হবে। অ্যাটর্নি জেনারেল সদস্য হতে পারবে না, কিন্তু অভিযোগকারীর পক্ষে শুনানি করবেন। বার কাউন্সিল সচিব বিধি 49 অনুযায়ী পদাধিকার বলে সচিব হবেন। 34 আদেশ বা অনুচ্ছেদ, ট্রাইব্যুনালের কার্যাবলী। 34(1) তদন্ত, আইনজীবীগণের আচরণ বিষয়ক তদন্তের ক্ষেত্রে ট্রাইব্যুনালের নির্দিষ্ট করা নিয়ম অনুসরণ করতে হবে। তারপরে 34(2) শুনানির নির্ধারিত তারিখ নির্ধারণ, সংশ্লিষ্ট আইনজীবী এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে সাক্ষ্য উপস্থাপনের সুযোগ প্রদান করবেন এবং আদেশ প্রদান করার পূর্বে শুনানি গ্রহণ করবেন। তারপর 34(3) ক্ষমতা প্রদান, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচার্য বিষয় গঠন, সাক্ষ্য গ্রহণ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্ষমতা প্রদান করতে পারবে। তারপর 34(4) অব্যাহতি বা শাস্তি, 32(1) আদেশ অনুযায়ী যে কোনো শাস্তি আরোপের আদেশ দিতে পারেন ট্রাইব্যুনাল বা অব্যাহতি দিতে পারেন। মেয়াদ নির্ধারণ, এটা 5 নম্বর, ট্রাইব্যুনাল আইনজীবীর আইন পেশা পরিচালনা স্থগিত বা তার মেয়াদ নির্ধারণ করে দিবেন। 34(6) ক্ষতিপূরণ, ট্রাইব্যুনাল ন্যায়সঙ্গত যে কোনো ক্ষতিপূরণ আদেশ দিতে পারেন। 34(7) খরচ সংক্রান্ত আদেশ, খরচ সংক্রান্ত যে কোনো ট্রাইব্যুনাল আদেশ হাইকোর্টের আদেশের ন্যায় কার্যকর হবে। 34(8) রিভিউ, 4 বা 6 দফায় যে কোনো আদেশ ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে বা আবেদনের প্রেক্ষিতে রিভিউ করতে পারবেন। 9 সনদপত্র ফেরত, এই আদেশের অধীনে কোনো আইনজীবীকে স্থগিত বা বহিষ্কৃত করা হলে আইনজীবীর সনদপত্র ফেরত নেওয়া হবে। এবার 35 আদেশ বা অনুচ্ছেদ,
25 আদেশের 1 নম্বরে আছে। 25 আদেশের 1 নম্বরে দেওয়ানি কার্যবিধি 1908 সালের 5 নং আইনের অধীনে যে কোনো আদালতের ক্ষমতা নেয় ট্রাইব্যুনালের ক্ষমতা থাকবে। 25-এর 1 এ উপধারা যে কোনো ব্যক্তির হাজিরা নিশ্চিত করা। 25-এর 1 বি উপধারা যে কোনো দলিল উপস্থাপনা বাধ্য করা। 25-এর 1 সি উপধারা সাক্ষ্য পরীক্ষার জন্য কমিশন ইস্যু করা। তবে হাইকোর্টের আগাম অনুমোদন ব্যতীত কোনো ফৌজদারি আদালত বা রাজস্ব আদালতের কর্মকর্তাকে ট্রাইব্যুনালের সামনে উপস্থিত হওয়ার আদেশ প্রদানের ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে না। 35-এর 2 দণ্ডবিধি 1860-এর ধারা 193 এবং 228 ধারা সাপেক্ষে বিচার কার্যধারা হিসেবে বিবেচিত হবে এবং ফৌজদারি কার্যবিধি 1898 সালের 480 ধারা এবং 482 ধারার লক্ষ্যে একটি দেওয়ানি আদালত হিসেবে বিবেচিত হবেন। ট্রাইব্যুনাল কি আদালত হিসেবে বিবেচিত হবে? দেওয়ানি আদালত হিসেবে বিবেচিত হবেন। এটা হলো ট্রাইব্যুনাল। 35-এর 3 কোনো ব্যক্তির হাজিরা নিশ্চিত করা বা দলিল উপস্থাপনা বাধ্য করা বা কমিশন ইস্যুর লক্ষ্যে 35-3-এর এ উপধারা বার কাউন্সিল ইখতিয়ার যেরূপ রয়েছে সেরূপ ইখতিয়ার হবে একটি ট্রাইব্যুনালের স্থানীয় ইখতিয়ার। 35-এর 3 বি উপধারা একটি ট্রাইব্যুনালে যেখানে স্থাপিত উক্ত এলাকার ইখতিয়ার সম্পন্ন যে কোনো দেওয়ানি আদালতের কাছে উক্ত ট্রাইব্যুনাল উহার প্রয়োজনীয় যে কোনো সাক্ষীর হাজিরা বা দলিল উপস্থাপনের জন্য তলবনামা ইস্যু বা অন্য কার্যধারা গ্রহণের জন্য বা ট্রাইব্যুনাল ইচ্ছাকৃত কমিশন ইস্যুর জন্য তদন্ত কমিটি ইস্যু বা পাঠাতে পারে। 35-এর 4 সাক্ষ্য আইনে 1872 সালের 132 ধারার উদ্দেশ্য মোতাবেক দেওয়ানি কার্যধারা হিসেবে বিবেচিত হবে। 36 আদেশ বা অনুচ্ছেদ 1 নম্বর আছে 34 আদেশের ট্রাইব্যুনাল কর্তৃক গৃহীত আদেশের তারিখ হতে 90 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবেন। 36-এর 2 হাইকোর্ট বিভাগে শুনানির পর যেরূপ আদেশ দিবেন তাই চূড়ান্ত বলিয়া পরিগণিত হবে। 37 আদেশ বা অনুচ্ছেদ তামাদি আইন 1908 সালের 9 নং আইন অনুযায়ী 5 ও 12 ধারার বিধানাবলী যতটুকু সম্ভব অত্র আদেশের 36 আদেশের আপিলে প্রযোজ্য হবে। 38 আদেশ বা অনুচ্ছেদ 36 আদেশের অধীনে কোনো আপিল সংক্ষুব্ধ আদেশকে স্থগিত করবে না, কিন্তু হাইকোর্ট প্রদত্ত কারণ ও শর্তাবলী সাপেক্ষে স্থগিতের নির্দেশ প্রদান করতে পারে। এবার 39 আদেশ বার কাউন্সিল কর্তৃক নির্দেশিত পন্থা বা শর্তাবলী সাপেক্ষে যে কোনো বার অ্যাসোসিয়েশনকে অনুমোদন করতে পারে। বার অ্যাসোসিয়েশনকে অনুমোদন দিবেন শর্ত সাপেক্ষে। বার অ্যাসোসিয়েশন এর 1 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা আছে কত? এটা আছে 38 অনুচ্ছেদ বা আদেশে। 40 আদেশ এটা 39 আদেশে আছে। তাহলে 39 আদেশে কি আছে? বার অ্যাসোসিয়েশন 1 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা আছে 39 আদেশ। 40 আদেশ সরকারের পূর্ব অনুমতি বা সরকারের প্রজ্ঞাপন দ্বারা 40 আদেশ বা অনুচ্ছেদ সরকার 1 নম্বর সরকারের পূর্ব অনুমতি বা সরকারি প্রজ্ঞাপন দ্বারা বার কাউন্সিল এই আদেশের উদ্দেশ্যে পূরণকল্পে বিধিসমূহ প্রণয়ন করতে পারে। 40-এর 2 সুনির্দিষ্টভাবে এবং উপরোক্ত ক্ষমতাকে হীন না করে এরূপ বিধিমালা প্রণীত হবে। সরকারের অনুমোদন সাপেক্ষে বার কাউন্সিল বিধি প্রণয়ন করতে পারবেন। বার কাউন্সিলকে নিয়ন্ত্রণ করবে সরকার। বার অ্যাসোসিয়েশনকে নিয়ন্ত্রণ করবে বার কাউন্সিল। বার কাউন্সিলের মেয়াদ 3 বছর। বার অ্যাসোসিয়েশনের মেয়াদ 1 বছর। বার কাউন্সিলের কমিটি প্রণয়ন, ফান্ড গঠন, ফি নির্ধারণ, আইনজীবী পেশার ব্যবহার, কর্মচারীর যোগ্যতা, চেয়ারম্যানের নির্বাচনের পদ্ধতি, যে সমস্ত কার্যক্রম বা বিধি আছে তা এই আদেশ আলোচনা করা হয়েছে। তাহলে 40-এর 2 উপধারা 40-এর 2 আদেশ বা অনুচ্ছেদে এই বিষয়গুলো আছে। 41 আদেশ হলো টাউট এমন কোনো ব্যক্তি যিনি আইনজীবী নন। 41 আদেশ বা অনুচ্ছেদ টাউট এমন কোনো ব্যক্তি যিনি আইনজীবী নন এবং অত্র আদেশের আওতায় আইন চর্চার অধিকারী নন এমন ব্যক্তি যদি আদালতে বা উচ্চ আদালতে আইন চর্চা করেন তাহলে সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। 42 আদেশ 42 আদেশের 1-এর এ 26/3/1971 হতে 15/12/1971 সময়সীমার মধ্যে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত সকল তালিকাভুক্তকরণ বাতিল হবে এবং 42 আদেশের বি 1/1/1972 হতে 30/6/1972 পর্যন্ত আইনজীবী হিসেবে তালিকাভুক্তি 1 জানুয়ারি তালিকাভুক্তি হিসেবে ধরে নেওয়া হবে। তাহলে 42-এর 2 1-এর
এ দফার অধীনে তালিকাভুক্ত বাতিল হিসেবে বিবেচিত সকল ব্যক্তি নতুন তালিকাভুক্তির যোগ্য হবেন এবং তালিকাভুক্তির জন্য কমিটি বরাবর আবেদন করতে হবে। তাহলে 42-3 এক দফা এ উপধারায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তিকরণ বা বাতিলকরণ বিষয়ে যাই গঠিত থাকুক না কেন, অত্র আদেশে ঘোষিত হওয়ার পূর্বে আইনজীবী হিসেবে তার দ্বারা গৃহীত সকল কাজগুলি বৈধ হিসেবে বিবেচিত হবে। 43 আদেশ অনুচ্ছেদ আইন চর্চাকারীগণের এবং 1965 সালে বার কাউন্সিল 3 নং আইন এখানে বাতিল করা হলো। তাহলে 43 আদেশে কী করা হলো? আইন চর্চাকারীগণের এবং 1965 সালের বার কাউন্সিল 3 নং আইন এখানে বাতিল করা হলো। তাহলে 44 আদেশ বা অনুচ্ছেদ এই আদেশে ঘোষিত হওয়ার পর 44 এ পূর্ব পাকিস্তান বার কাউন্সিলের উপর ন্যস্ত সকল সম্পত্তি এবং সম্পদ বার কাউন্সিলের উপর ন্যস্ত হবে। তাহলে 44 এতে বলা আছে পূর্ব পাকিস্তান বার কাউন্সিলের উপর ন্যস্ত সকল সম্পত্তি এবং সম্পদ বাংলাদেশ বার কাউন্সিলের উপর ন্যস্ত হবে। 44 বি পাকিস্তান বার কাউন্সিলের উপর ন্যস্ত সকল সম্পত্তি এবং সম্পদ বার কাউন্সিলের উপর ন্যস্ত হবে। 44 সি পূর্ব পাকিস্তান কাউন্সিলের সকল অধিকার, দায় এবং বাধ্যবাধকতা হবে বাংলাদেশ বার কাউন্সিলের অধিকার, দায় এবং বাধ্যবাধকতা। 44 ডি শৃঙ্খলাজনিত বা অন্য কোনো ব্যাপারে পূর্ব পাকিস্তান বার কাউন্সিলের সমাধানের লক্ষ্যে অপেক্ষমান সকল কার্যধারা বার কাউন্সিলে স্থান দিতে হবে। 44 ই ট্রাইব্যুনালের অসমাপ্ত কাজ বার কাউন্সিল সমাপ্ত করবে। 44 এ যারা কর্মরত ছিলেন তারা সকল বার কাউন্সিলের অধীনে কর্মরত থাকবে। 44 জি পাকিস্তানের শব্দের পরিবর্তে বাংলাদেশ শব্দটি প্রতিস্থাপিত হবে। 45 আদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যাক্ট 1879 সালের 43 নং আইন যা উক্তরূপ ব্যক্তিগণের ক্ষেত্রে প্রযোজ্য, ইহার বিধানাবলী 1965 সালের লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অ্যাক্ট 1965 সালের 3 নং আইন দ্বারা প্রতিস্থাপিত না হয় কারণে বলবৎ থাকবে। 46 আদেশ অত্র আদেশের বিধানাবলীর জটিলতার সৃষ্টি বা উদ্ভব হলে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে উক্ত জটিলতা দূরীকরণের জন্য প্রয়োজনীয় বা উপযোগী সংগতিপূর্ণ বিধান প্রণয়ন করতে পারবে। তাহলে বিধি মনে রাখার কৌশল আমরা জানি যে বাংলাদেশ বার কাউন্সিলে 101টা বিধি আছে। তাহলে বিধি মনে রাখার কৌশল হচ্ছে যে প্রাণী সবচেয়ে তালিকায় কম তাই আমরা অভাবী। তাহলে 101টা বিধি ও 10টি অধ্যায় বিভক্ত। তাহলে প্রথম অধ্যায় মানে প্রাথমিক আলোচনা, এটা হচ্ছে 1 থেকে 2 বিধি। দ্বিতীয় অধ্যায় মানে নির্বাচন, এটা হলো 3 থেকে 27 বিধি। তৃতীয় অধ্যায় দ্বন্দ্ব মানে সংজ্ঞা সমূহ, এটা 28 থেকে 40 বিধি। চতুর্থ অধ্যায় প্রাণী সবচেয়ে তালিকায় কম, তাহলে সবচেয়ে মানে পদ্ধতি বা শাস্তিমূলক পদ্ধতি, এটা হলো 41 থেকে 51 বিধি। পঞ্চম অধ্যায় সবচেয়ে, তাহলে মানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, এটা হলো 52 থেকে 57 বিধি। ষষ্ঠ অধ্যায় তালিকা, অ্যাডভোকেটের তালিকা ভুক্তি, এটা হলো 58 থেকে 73 বিধি। সপ্তম অধ্যায় কম মানে কমিটির সমূহ আছে 74 থেকে 79 বিধি। অষ্টম অধ্যায় অভাবী, তাই আমরা অভাবী। অর্থ, এটা আছে 80 থেকে 88 বিধি। তারপর নবম অধ্যায় অভাবী, ভাতা, ভ্রমণ ভাতা, এটা আছে 89 থেকে 90 বিধি। আর দশম অধ্যায় অভাবী বা বিভেদ, এটা আছে 91 থেকে 101 বিধি। 27 এক আদেশ অনুযায়ী যোগ্যতা কি এবং সেটা 58 থেকে 73 বিধি এবং ষষ্ঠ অধ্যায়ে সেটা আছে। তাহলে বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার এবং বার কাউন্সিল আদেশে 1972 এর রাষ্ট্রপতি সেশন আদেশ, এটা 1 নম্বর বিধিতে আছে। এই বিধি বাংলাদেশের লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল বিধি 1972 নামে আখ্যায়িত করা হবে। এক বিধি 2 উপবিধিতে আছে, এটা সমগ্র বাংলাদেশে অনতিবিলম্বে কার্যকর হবে। তো 2 বিধি অনুচ্ছেদ চেয়ারম্যান নির্বাচিত সদস্য, সাধারণ আসন, শ্রেণী আসন, আদেশ, সচিব, ভোটার, এটা 73 থেকে 73 এর বিধি। ষষ্ঠ অধ্যায় এটা আছে। আইনজীবী যার নাম প্রত্যয়নপত্র অনুমোদন করে তার নামও এক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে। 3 বিধি 45 দিন আগে চেয়ারম্যান গেজেট মাধ্যমে বার কাউন্সিল সদস্য নির্বাচনের একটি নোটিশ প্রকাশ করবে। তারপরে 10 দিন পূর্বে অফিসিয়ালভাবে নির্বাচনের তারিখ প্রকাশ করবে। বি নাম্বার প্রস্তাবের জন্য তারিখ। সি নাম্বার ভোট অনুষ্ঠিত হওয়ার তারিখ বা তারিখ সমূহ। তারপরে 3
ডি নাম্বার, নির্বাচনের তারিখও নথিবদ্ধ করতে হবে। 3 ই নাম্বার, প্রথমবার অভিযোগ গ্রহণ করা হবে। নির্বাচনী প্রস্তাব জমা বা যাচাই বাছাইয়ের মধ্যে 7 দিনের বিরতি থাকবে। যাচাই বাছাই ও নির্বাচনী তারিখের মধ্যে 14 দিনের মধ্যে একটা বিরতি থাকবে। 4 নম্বর বিধি, বাংলাদেশের স্থানীয় বার সমিতি 7টি ভাগে ভাগ করা হবে, যা তালিকায় নির্ধারিত হবে। তারপর 2 নম্বর, প্রতিটি ব্যালট পেপার তালিকা বি অনুসারে সেট করতে হবে। 5 বিধি, প্রত্যেক প্রার্থী বার কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচনে 3টি ভোট প্রদান করতে পারবে। 6 বিধি, 2 দিনের মধ্যে সচিব প্রস্তাব প্রদানের শেষ তারিখ নির্ধারণ করবে। 2 দিনের মধ্যে সচিব প্রস্তাব প্রদানের শেষ তারিখ নির্ধারণ করবে। 7 বিধি, একজন প্রার্থী একজন চেয়ারম্যান দ্বারা প্রস্তাব বা বিবেচনা 3 দিন সময় শেষ হলে প্রত্যাহার করতে পারেন। 8 বিধি, চেয়ারম্যান সমীক্ষার জন্য ধার্য করা তারিখে কোনো ভোটারের মাধ্যমে প্রস্তাবের আপত্তি শুনানি করে প্রস্তাব গ্রহণ বা বর্জন বা বাতিল করে দিতে পারেন। 9 বিধি, 9 বিধির 1 নম্বরে আছে, সাধারণ আসনের ক্ষেত্রে বৈধ প্রস্তাবের 7 নম্বর অতিক্রম না করলে চেয়ারম্যান নির্বাচিত করার ঘোষণা দিতে পারেন। 9 নম্বরে 2, কোনো আসনের কোনো নির্বাচনের স্থানে প্রদান করা হবে তা বার কাউন্সিল নোটিশ বোর্ডে 2 দিনের মধ্যে দিয়ে দিবে। 10 বিধি, নির্ধারিত স্থানে ও নির্ধারিত এলাকায় ভোটদান কেন্দ্র স্থাপিত হবে। 11 বিধি, ভোট কেন্দ্রে প্রদর্শন করে ভোটার তালিকা প্রকাশ এবং একজন ভোটার 13 দিনের মধ্যে ভোট দিতে পারবে। তারপরে 2 নম্বর, নির্ধারিত ভোট কেন্দ্রের সকল ভোটার তাদের ভোট প্রদান করবেন। 12 নম্বর বিধি, ভোটদানের ক্ষেত্রে চেয়ারম্যানের দিক নির্দেশনা তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণ করা হয়। 66 বিধি অনুযায়ী সকল বার সমিতির প্রেসিডেন্টকে প্রেরণ করা যেতে পারে, যা সমিতি নোটিশ বোর্ডে যুক্ত করা হয়। তাহলে 12 বিধি অনুযায়ী প্রেসিডেন্টকে পাঠাবেন নোটিশ বোর্ডে যুক্ত করার জন্য, এটা হলো 12 বিধির 66 বিধি অনুযায়ী। 13 বিধি, গোপন ব্যালট দ্বারা ভোটদান হবে এবং একটি অচিহ্নিত ব্যালট পেপার নিয়ে ভোটার তাকে চিহ্নিত করবে। 14 বিধি, ভোটার যে প্রার্থীকে ভোট দিতে ইচ্ছুক তার নামে বিপরীতে একটি ক্রসচিহ্ন ব্যালট পেপার দিতে হবে। 15 বিধিতে 1 নম্বরে আছে, পোলিং এজেন্ট তার তত্ত্বাবধানে ভোট হিসাব করতে পারবেন এবং তা চেয়ারম্যানের কাছে প্রেরণ করতে পারবেন। 2 নম্বর, চেয়ারম্যান যে কোনো ব্যালট পেপার বাতিল করতে পারবেন। 16 বিধি, চেয়ারম্যান ভোটের ফলাফল ঘোষণা করবেন। 17 বিধি, চেয়ারম্যান নির্বাচিত ব্যক্তির নাম ঘোষণা করবেন। 17(1) এ উপধারা উপবিধি, সাধারণ আসনের ক্ষেত্রে 7 জন প্রার্থী। 2 নম্বর, ভোটের ক্ষমতার ক্ষেত্রে সিদ্ধান্ত ব্যাপকভাবে গ্রহণ করতে হবে। 18 বিধি, ভোট গণনার সময় প্রার্থীর প্রতিনিধি উপস্থিত থাকার অনুমোদন পাবে। 19 বিধি, চেয়ারম্যান কর্তৃক নির্বাচিত প্রার্থীর তালিকা প্রস্তুত হবে এবং সচিব সহ চেয়ারম্যান স্বাক্ষর করবেন। এটা আছে 66 বিধি অনুযায়ী স্থানীয় বার তাদের নোটিশ বোর্ডে টাঙিয়ে দিবে। 20 বিধি, 5 জন ভোটার দ্বারা নথিবদ্ধ 1000 টাকা ফি দিয়ে নির্বাচন পিটিশন দিতে পারবে। 21 বিধি, নির্বাচন বৈধতার প্রশ্নে প্রমাণ সহ উল্লেখ করতে হবে। 22 বিধি, নির্বাচন পিটিশন চেয়ারম্যানের অংশবিত, তাই এটি নির্বাচন ট্রাইব্যুনাল দ্বারা শুনানি করা হবে। 23 বিধি, ট্রাইব্যুনাল নির্বাচনের অনিয়ম থাকলে তা স্থগিত করতে পারবে। 24 বিধি, পদ্ধতির কোনো অনিয়ম এমনকি তারিখের পরিবর্তন যেভাবে প্রোগ্রামে বিধি বর্ণনা করা হয়েছে, যদি এ জাতীয় পরিবর্তন অনিবার্য কারণবশত ঘটলে পদ্ধতিটি বাতিল হয়ে যাবে যদি না নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করে। 25 বিধি, বার কাউন্সিল সদস্যের প্রতিটি সাধারণ নির্বাচনের জন্য নির্বাচন ট্রাইব্যুনাল পুনরায় গঠন করা হবে। 26 বিধি, যদি কোনো সদস্য নির্বাচন অকার্যকর হয় তবে যে প্রার্থী নির্বাচিত হবে যার নির্বাচন বাতিল বলে ঘোষিত হবে। 27 বিধি, 26 বিধি প্রেরিতব্য পদ্ধতি দ্বারা কোনো ব্যক্তিকে নির্বাচিত করা অসম্ভব হয়ে পড়লে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। অবৈধতার ঘোষণা 10 দিন থেকে কম সময়ের মধ্যে প্রকাশ করা হবে। তাহলে 27 বিধিতে কী আছে, পুনরায় নির্বাচন করা যাবে। 28 বিধি, এটা হচ্ছে মিটিং বা সভা, এটা হলো অধ্যায় 3। এটা 28 বিধি, 1 মাসের মধ্যে সভাপতি জাতীয় সভা প্রথম আহ্বান করবেন। 29 বিধি, বার কাউন্সিলের সাধারণ সভাসমূহ চেয়ারম্যান অথবা কিছু কারণে তিনি কার্যকরী ভূমিকা না রাখতে পারলে ভাইস চেয়ারম্যান দ্বারা আহ্বান করা হবে। 30 বিধি, চেয়ারম্যান তথা সচিব বার কাউন্সিলের কমপক্ষে 5 জন সদস্যের স্বাক্ষর ব্যতীত চাহিদাপত্র গ্রহণের সময় বার কাউন্সিলের সভা আহ্বান করতে বাধিত থাকবে। 31 বিধি, বার কাউন্সিলের সমিতি সভার সচিব বা চেয়ারম্যান দ্বারা তলবকৃত হয়ে থাকে। 32 বিধি, বার কাউন্সিলের দরকারীয় বিজ্ঞপ্তির সভা 8 দিন আগে এবং কমিটির সভার 3 দিন আগে পরিবেশন করা হবে।
তারপর 34 বিধি, বার কাউন্সিলের সভায় সভাপতিত্ব করবেন চেয়ারম্যান, তার অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান এবং তাদের উভয়ের অনুপস্থিতিতে সদস্যরা ভোট প্রদান করবেন। 35 বিধি, দাবি অনুসারে সভায় ব্যবসা বিনিময় হতে পারে। 36 বিধি, সবার সিদ্ধান্ত সর্বোচ্চ সংখ্যক ভোটার দ্বারা হবে, হাত দ্বারা ভোটদান কার্যটি প্রদর্শন করা হবে। দ্বিতীয় ভোটকে অনুমোদন করতে পারে। 37 বিধি, বিজ্ঞপ্তি ব্যক্তিগত অথবা রেজিস্টার ডাকযোগে অনুরূপ পদ্ধতি বার কাউন্সিল যেভাবে অনুমোদন দেয় সেভাবে প্রদান করতে হবে। 38 বিধি, সবার সকল পদ্ধতিসমূহ মিনিট বইতে লিপিবদ্ধ করা হবে যা সচিব দ্বারা। 39 বিধি, যে কোনো বিষয়ে সংকলন পরিমার্জন করতে হলে 3 মাসের মধ্যে 2/3 অনুমোদন থাকতে হবে, তবে তা কার্যকর হবে। 40 বিধি, এই অধ্যায়ের বিধিসমূহ ব্যালট দ্বারা ভোটের নির্বাচন ব্যতীত ভাইস চেয়ারম্যানের নির্বাচনের জন্য প্রদত্ত হয়। এবার অধ্যায় 4, ডিসিপ্লিনারি অফ প্রসিডিং, মানে শাস্তিমূলক পদ্ধতি। এটা 41 থেকে 57 পর্যন্ত, 57 বিধি পর্যন্ত। 41 বিধি, বার কাউন্সিল হলফনামার নথি পরীক্ষা ও প্রয়োগ করতে পারেন। 41-এর এ বিধি, 1000 টাকার বিনিময়ে অভিযোগ দায়ের করা যাবে। 42 বিধি, আইনজীবীর বিরুদ্ধে মামলাটি রায়ের উদ্দেশ্যে যখন সংক্ষিপ্তভাবে বাতিল হয়। 43 বিধি, অভিযোগের নথিপত্র সহ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কাছে প্রদান করতে হবে। 44 বিধি, ট্রাইব্যুনালের সামনে একজন আইনজীবীর বিরুদ্ধে পদ্ধতিসমূহ অ্যাটর্নি জেনারেল কিংবা তার পক্ষ থেকে একজন আইনজীবী দ্বারা পরিচালিত হবে। 45 বিধি, 21 দিনের কম নয় এইরকম তারিখ ট্রাইব্যুনাল নির্ধারণ করবে এবং 7 দিনের কম নয় এইরকম সময়ের মধ্যে অ্যাটর্নি জেনারেলকে অবহিত করবেন। 46 বিধি, আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ 2টি প্রতিলিপি সহ ট্রাইব্যুনালের 7 দিন আগে সচিবের কাছে পাঠাবেন এবং 2 দিন আগে সচিব অ্যাটর্নি জেনারেল এর কাছে পাঠাবেন শুনানির 2 দিন আগে। এবার 47 বিধি, ট্রাইব্যুনাল মৌখিক প্রমাণ সাক্ষ্য আইন 1872 বিধান অনুসারে কাগজপত্র আদি অনুসরণ করবে। 48 বিধি, অভিযুক্ত আইনজীবী তার নিজের পক্ষে সাক্ষী হবার নিমিত্তে সাক্ষী হলে পুনরায় বিপক্ষ জেরার জন্য দায়বদ্ধ হবেন, তবে তিনি বাধ্য নন। 49 বিধি, সভাপতি ট্রাইব্যুনালের সভাপতি হবেন। 50 বিধি, একজন আইনজীবীর বিরুদ্ধে এই অধ্যায়ে নির্দিষ্ট বিধিগুলো অনুসরণ করবেন। 51 বিধি, মোকদ্দমা ট্রাইব্যুনালে পাঠানোর পর বাতিল স্থগিত উপযুক্ত আইনজীবীকে বরখাস্ত বা তার বিরুদ্ধে অনুসন্ধান স্থগিত কিংবা আদেশ রহিত করতে পারেন। এবার হচ্ছে পঞ্চম অধ্যায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সেক্রেটারি। এটা আছে 52 থেকে 57 বিধি। তাহলে 52 বিধি, প্রথম সভায় চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে ব্যালটের মাধ্যমে। 53 বিধি, বিধি এবং আদেশের বিধানসমূহ বাস্তবায়ন করতে চেয়ারম্যান বাধ্য থাকবেন। 54 বিধি, চেয়ারম্যান দেশের বাইরে থাকলে ভাইস চেয়ারম্যান সেই দায়িত্ব পালন করবেন। 54 এ বিধি, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দায়িত্ব বা ক্ষমতা চালাতে অক্ষম হলে সেক্রেটারি সেই দায়িত্ব পালন করবেন। 2 নম্বর, সভাপতি অফিসের প্রশাসনিক কাজ দেখাশোনা করবেন। 3 নম্বর, 2 জন প্রার্থীর প্যানেল করে চাকরির ভাইভা বা নিয়োগ দিতে পারবেন। 4 নম্বর, কোনো আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ স্ক্রুটিনাইজ বা ডিটেলস পরিদর্শন করতে পারবেন। 66(3) ও 66(4) বিধি আপিল শুনানি করতে পারবেন। 55 বিধি, সচিব বার কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা হবেন। 1 নম্বর, তত্ত্বাবধান কর্মকর্তা বা উপসচিব কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা হবেন। 2 নম্বর, সচিবের অনুপস্থিতিতে উপসচিব 17/9/2012 সালের সংশোধনী অনুযায়ী সচিবের দায়িত্ব পালন করতে পারবেন। তাহলে 17/9/2012 সালের সংশোধনী অনুযায়ী সচিবের অনুপস্থিতিতে উপসচিব দায়িত্ব পালন করতে পারবেন। 56 বিধি, সেক্রেটারি বার কাউন্সিল কর্তৃক অর্পিত দায়িত্বগুলো এবং ক্ষমতার আদেশ প্রদান করবেন। 57 বিধি, বাতিল, এটা 10/12/2012 সালের গেজেট বিজ্ঞপ্তি দ্বারা বাতিলকৃত। 58 বিধি, 27(1) আদেশের আওতাধীন যোগ্যতা সম্পূর্ণ তিনি অত্র বিধির এ ফরমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবার দরখাস্ত বার কাউন্সিলে পাঠাতে পারেন। 59 বিধি, দরখাস্তের সাথে যা যা সংযুক্ত করতে হবে। 59 এ সন্তোষজনক জন্ম তারিখের প্রমাণ। 59 বি, 27 অনুচ্ছেদ বা আদেশ অনুসারে শিক্ষাগত যোগ্যতার সন্তোষজনক প্রমাণ। 59 সি,
দুইজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে চরিত্র এবং আচার সংক্রান্ত দুটি সার্টিফিকেট। 59 ডি, এফিডেভিটের মাধ্যমে এ ফরমের আবেদনের সত্যতা ও যথার্থতা। 2400 টাকা ফি দানের রসিদ অন্তর্ভুক্ত করতে হবে। অন্তর্ভুক্ত ফি মানে 2400 টাকা ফি দানের রসিদ, এটা অন্তর্ভুক্ত ফি 500 টাকা, লিখিত পরীক্ষার ফি 700 টাকা এবং বার্ষিক ফি 200 টাকা, টোটাল 2400 টাকা। তাহলে 59 এ তালিকাভুক্ত কমিটি কর্তৃক নির্ধারিত তারিখে বা তার পূর্বে আবেদনপত্র পৌঁছাতে হবে। তাহলে 60 বিধি, 60 বিধির 1 নম্বরে 10 বছর ধরে আইন পেশায় নিয়োজিত আইনজীবীর অধীনে 6 মাস শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে। তারপরে 60 বিধির 2 নম্বরে 60 বিধির 1 উপবিধি অনুসারে যে আইনজীবীর অধীনে শিক্ষানবিশ প্রশিক্ষণ নিয়েছেন সে আইনজীবীর নিকট হতে জি ফরমে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। সেখানে 10টি মোকদ্দমার সহায়তার কথা লিখিত থাকবে। 5টি ফৌজদারি এবং 5টি দেওয়ানি মামলা থাকবে। সেই মামলাগুলো উপস্থিত থাকবেন এবং বর্তমান অবস্থা লিপিবদ্ধ করবেন। 60 এ বিধি, প্রত্যেক দরখাস্তকারী এমসিকিউ পরীক্ষাতে এবং লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষাতে কৃতকার্য হতে হবে। তাহলে 60 এ বিধি অনুযায়ী এমসিকিউ লিখিত এবং ভাইভা পরীক্ষাতে কৃতকার্য হতে হবে। 60 বি বিধি, যে সকল পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা ভাইভা পরীক্ষার অংশগ্রহণ নেবেন। ভাইভা পরীক্ষা 50 নম্বরের, ভাইভা পরীক্ষা অকৃতকার্য হলে 300 টাকা ফি দিয়ে আবার ভাইভা পরীক্ষা দিতে পারবে। একজন প্রার্থী 3 বার ভাইভা পরীক্ষা দিতে পারবে। 60 সি বিধি অনুযায়ী আইনজীবী হিসেবে তালিকাভুক্তির নিমিত্তে লিখিত পরীক্ষা অন্তত পক্ষে 50 এবং মৌখিক পরীক্ষায় 25 নম্বর পেতে হবে। তাহলে 61 বিধি, তালিকাভুক্তির কমিটির কোনো দরখাস্ত গ্রহণ বা ফেরত বিষয়ক কোনো আদেশ জারির আগে নিজে সংক্ষেপে তদন্ত করতে পারবে। 62 বিধি, বার কাউন্সিল বিধিতে বর্ণিত ফরমে বি অনুসারে তালিকাভুক্তির একটি সার্টিফিকেট বা তালিকা তৈরি করবে। 66 বিধি অনুসারে যে বারে ওকালতি করবেন সেখানে পাঠিয়ে দেবেন। তারপর 66(2) সার্টিফিকেট স্থানীয় বার কাউন্সিলের শপথ গ্রহণ করার জন্য পাঠাবেন। 62(3) স্থানীয় বার পরিবর্তন করতে চাইলে 1000 টাকা ফি জমাদানের রসিদ সহকারে জমা দিতে হবে। 62(4) বার কাউন্সিলের অনুমতি ব্যতীত কোনো স্থানীয় বার অন্য স্থানীয় বারের সদস্য নিতে পারবে না। 62(5) ভুয়া বা জাল সার্টিফিকেটের মাধ্যমে তালিকাভুক্ত হলে বার কাউন্সিল কারণ দর্শানোর নোটিশ সহ আইনজীবী সনদ বাতিল করতে পারবে। 63 বিধি, বার কাউন্সিল সনদ বাতিল করলে তার সাথে সাথে দরখাস্তকারীকে জানাতে হবে। 64 বিধি, অন্য কোনো দেশে অথবা বার অ্যাসোসিয়েশনের ন্যায় নীতি এবং আচরণ ভঙ্গ করার অভিযোগে বার কাউন্সিল তালিকাভুক্ত করতে অস্বীকার করতে পারে। 65 বিধি, প্রত্যেকটি ডিগ্রি বা সনদ 27 আদেশের আই, সি ও 4 নম্বর অনুসারে স্বীকৃত হতে হবে। 65 এ বিধি, 21 আই, সি উপধারার আওতাধীন কোনো প্রার্থী মানে 65 এ বিধি 21 আই, সি আওতাধীন কোনো প্রার্থী যিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চর্চা করার অনুমতি আশা করেন। 66 বিধি, 66 বিধির 1 নম্বরে স্থানীয় বারে আইন পেশায় নিয়োজিত না থাকলে সে আইন পেশায় থাকতে পারবে না। 66(2) তালিকাভুক্ত হবার 6 মাসের মধ্যে আইন পেশায় যুক্ত না হলে তার সার্টিফিকেট স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যাবে। 67 বিধি, 67 বিধির 1 আইন পেশায় নিয়োজিত থাকলে স্থানীয় বার সভাপতি বা সম্পাদক বরাবর মারফতে তালিকাভুক্তি হওয়ার আবেদন করতে পারবে। 67(2) 3 মাসের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। 67(4) 4 মাসের মধ্যে বার কাউন্সিল সিদ্ধান্ত নেবে। 67(4) আইন পেশায় নিয়োজিত থাকলে স্বীকৃতির জন্য দরখাস্ত করতে পারবে। 68 বিধি, আইনজীবী নিম্নবর্ণিত ফি প্রদান করবেন। আইনজীবী নিম্নবর্ণিত ফি প্রদান করবেন। তালিকাভুক্তির ফি 1500 টাকা। তারপর বি নাম্বার, তালিকাভুক্তির পত্রের সঙ্গে 200 টাকা বার্ষিক ফি। সি নাম্বার, হাইকোর্ট আইন চর্চা করার ফি 5000 টাকা। তাহলে 69 বিধি, বার্ষিক ফি 31 ডিসেম্বর মাসের মধ্যে জমা দিবেন, মানে 31 ডিসেম্বরের মধ্যে জমা দেবেন। জমা দিতে ব্যর্থ হলে প্রতি মাসের বিলম্ব ফি 10 টাকা, যা জানুয়ারি থেকে শুরু হবে। 70 নম্বর বিধি, আইন পেশা চর্চা বা কোর্টে না গিয়ে ব্যবসা বা অন্য পেশায় যুক্ত থাকলে তার সার্টিফিকেট স্থগিত করা হবে। 71 নম্বর বিধি, জ্যেষ্ঠতা সংক্রান্ত সকল বিষয়ে তালিকাভুক্ত কমিটি কর্তৃক নির্ধারিত হবে। 72 বিধি,
তালিকাতে সংযোজন, বিযোজন, পরিবর্তন ও সংশোধন করা হলে 7 দিনের মধ্যে উচ্চ আদালতে জানাতে হবে। 73 বিধি, 20 আদেশের কোনো পরিবর্তন, তালিকা সংযোজন বা সংশোধনী অফিসিয়াল গেজেট কর্তৃক ঘোষণা করতে হবে। 73 এ বিধি, বার কাউন্সিল বা বার অ্যাসোসিয়েশনের সদস্য নয় এ ধরনের ব্যক্তিকে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করতে পারবে না, যা বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার এবং বার কাউন্সিল দ্বিতীয় সংশোধন আইন 1974 অনুসারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার অধিকারী। 73 এ বিধি, বার কাউন্সিল বা বার অ্যাসোসিয়েশনের সদস্য নয় এ ধরনের ব্যক্তিকে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করতে পারবেন। তাহলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত, পরীক্ষা না দিয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করতে পারবেন কত ধারায়? 73 এ বিধি। এটা কত সাল আইন? বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল দ্বিতীয় সংশোধন আইন 1974 সালে অনুসারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার অধিকারী। তাহলে অধ্যায় 7 কমিটি সমূহ। 74 বিধি, কমিটি নির্ধারিত পন্থায় প্রতিবেদন জমা দেবে। তাহলে 74 এ, ব্যাপক ও পরিষ্কার ভাষায়। বি, যতখানি সম্ভব সুনির্দিষ্টভাবে ইস্যুগুলো পৃথক করে প্রত্যেক প্রস্তাবের অনুকূলে বা প্রতিকূলে যুক্তিতর্ক সাজিয়ে। সি, লিখিত বিবৃতি সাজানোর পর সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে এবং সেটার বিশ্লেষণ বর্ণনা থাকবে। ডি, লিখিত প্রস্তাবের পাশাপাশি সুপারিশ প্রতিবেদন জমা দেবে। 2 নম্বর, ভিন্ন মত পোষণ করলে তা লিখিতভাবে জমা দিতে হবে, যা ওই প্রতিবেদনের অংশরূপে বিবেচিত হবে। 75 বিধি, লিগ্যাল এডুকেশন কমিটি ছাড়া সমস্ত কমিটির চেয়ারম্যান বার কাউন্সিল দ্বারা নির্বাচন করা হবে। 75 এ বিধি, দায়িত্বগুলোর কার্যকারিতার জন্য বিভিন্ন কমিটি গঠন করতে পারবে, যথা ল রিফর্ম কমিটি 5 সদস্য বিশিষ্ট। 2 নম্বর, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটি 5 সদস্য বিশিষ্ট। 3 নম্বর, রিলিফ কমিটি 5 সদস্য বিশিষ্ট। 4 নম্বর, হাউস কমিটি 5 সদস্য বিশিষ্ট। আবার 5 নম্বর, বিধি এবং পাবলিকেশন কমিটি 5 সদস্য বিশিষ্ট। 6 নম্বর, কমপ্লেন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটি 5 সদস্য বিশিষ্ট। তো 75 বি বিধি, 75 এ কমিটির ক্ষমতা ও কাজসমূহ। 76 বিধি, ভিন্নরূপ কিছু না বলা হলে তবে প্রতিটি কমিটি বার কাউন্সিল নির্ধারিত পন্থায় পরিচালিত হবে। 77 বিধি, সভাপতি বা কমিটির চেয়ারম্যান কর্তৃক প্রতিটি কমিটি একত্রিত হওয়ার আহ্বান বা স্থান নির্ধারণ করতে পারবে। 78 বিধি, কমিটির কার্য ওই কমিটির সভাপতি সভাতে নির্বাহ করতে হয়। 79 বিধি, যে কোনো কমিটি তার নিজস্ব কার্যবিধির উপর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে, যা এই বিধিতে বর্ণিত হয় নাই। এবার অধ্যায় 8 অর্থ হচ্ছে 80 বিধি, বার কাউন্সিল বকেয়া টাকা পুনরুদ্ধার এবং ফান্ড ব্যবস্থাপনা, প্রশাসন এবং ব্যবহারের জন্য দায়বদ্ধ থাকবে চেয়ারম্যান। 2 নম্বর, সভাপতি হবেন টাকা লেনদেনের কর্তৃপক্ষ। 3 নম্বর, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের তত্ত্বাবধানে বার কাউন্সিল তহবিলের সাথে সংশ্লিষ্ট যাবতীয় হিসাব পরীক্ষা করতে পারবে। 81 বিধির 1 নম্বর, তহবিলের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে জমা রাখতে হবে। 2 নম্বর, তহবিলের অর্থ ব্যাংকে রাখলে সংশ্লিষ্ট মর্মে ধারণা থাকবে। 3 নম্বর, যে কোনো বিশেষ লক্ষ্যে বার কাউন্সিল তহবিল গ্রহণ করতে পারে। 82 বিধি, তহবিলে জমাকৃত টাকা ক্রম অনুযায়ী তুলতে পারবে। প্রথমত, স্টাফদের বেতন ও ভাতা। দ্বিতীয়ত, আরোপিত কোনো দায়িত্ব পালনকালে ব্যয়। তৃতীয়ত, সভাতে ঘোষিত ব্যয়। তাহলে 83 বিধি, ফরম ইতে নগদ দান বই সংরক্ষণ করবে। তাহলে ফরম ইতে কি আছে? নগদ দান বই সংরক্ষণ করবে। 83 বিধি। 2 নম্বর, নগদ বা চেকের রসিদ যত শীঘ্র সম্ভব রেকর্ড করতে হবে। 3 নম্বর, খরচগুলোর রেকর্ড রাখতে হবে। 4 নম্বর, প্রতিদিনের খরচ ও আয় সংরক্ষণ করতে হবে। 5 নম্বর, টাকার পরিমাণ, রসিদ, ভাউচার নম্বর এবং তারিখ অনুযায়ী সংরক্ষণ করতে হবে। 6 নম্বর, সভাপতি রসিদগুলো পরীক্ষা করে প্রত্যায়িত করবে। 7 নম্বর, প্রত্যেক মাসের শেষে ব্যাংক পাসবইয়ের জের ক্লোজ করতে হবে। 8 নম্বর, পরবর্তী মাসের হিসাব, নগদ দান ও জের মিল রেখে সংরক্ষণ করতে হবে। 84 বিধি 84 বিধি 1, প্রত্যেক বছরে 1/4 অংশ অর্থাৎ প্রতি 3 মাস অন্তর অন্তর হিসাবের বিবরণ থাকবে। 2 নম্বর, ফরম এফ অনুযায়ী বার্ষিক হিসাব পেশ করতে হবে। 3 নম্বর, একজন অডিটর দ্বারা নির্ধারিত সম্মানী বিনিময়ে হিসাব পরীক্ষা নিরীক্ষা করতে হবে। 4 নম্বর, বার্ষিক হিসাব, রসিদ ও ভাউচারগুলো যাচাই বাছাই করতে পারবে। 5 নম্বর, নিরীক্ষক বার্ষিক হিসাবের ওপর ভিত্তি করে রিপোর্ট জমা দিবে। 6 নম্বর, চেয়ারম্যান নিরীক্ষিত হিসাবের 1 কপি প্রত্যেক সদস্যের কাছে 15 দিন পূর্বে জমা দেবে। 85 বিধি, সদস্যগণ বিমান সার্ভিসের জন্য ইকোনমিক ক্লাস
বা ট্রেন ও লঞ্চের জন্য প্রথম শ্রেণীর ভাড়ার অধিকারী হবেন। 86 বিধি বাজেট বিবরণী অ্যাসেসমেন্ট অনুমোদনের জন্য উপস্থাপন করবেন। 87 বিধি অর্থ কমিটির চেয়ারম্যান সময়ে সময়ে বিভিন্ন ফান্ডের সংগ্রহ কার্য সম্পর্কে যাচাই বাছাই করবেন। 88 বিধি দয়া দাক্ষিণের ফান্ড হতে সুবিধা পেতে হলে আবেদনপত্রের পূর্বে বার কাউন্সিলের সামনে পেশ করতে হবে। এবার অধ্যায় 9 ভ্রমণ ভাতা। তাহলে 89 বিধি ঢাকার বাইরে যারা থাকেন তারা বার কাউন্সিলের কোনো কমিটির সভাতে হাজির হওয়ার জন্য ভ্রমণ করলে 400 টাকা করে পাবেন। যারা ঢাকায় থাকেন তারা পাবেন 25 টাকা। 89 এ বিধি ট্রাইব্যুনালে হাজির হওয়ার নিমিত্তে ট্রাইব্যুনালের সদস্য পাবেন 500 টাকা। 90 বিধি যখন বিমান রেল স্টিমার সচরাচর পাওয়া যায় না সেক্ষেত্রে প্রতি মাইলের জন্য 50 পয়সা করে তুলতে পারবেন। আবার 89 বি সড়ক পথে ভ্রমণ করলে প্রকৃত খরচ পাবে। এবার অধ্যায় 10 বিবিধ। 91 বিধির 1 নম্বরে বার কাউন্সিল কোনো সদস্যের আসন খালি হলে পদত্যাগপত্র সভাপতি বরাবর জমা দেবে। তালিকা হতে অপসারিত হয় অথবা পরপর 3 শপথ অনুপস্থিত থাকলে শর্ত হচ্ছে সভাপতির অনুমতি করবে, তাহলে এই শর্ত প্রযোজ্য হবে না। তারপর ডি নাম্বার তিনি সুপ্রিম কোর্টের একজন জজ হিসেবে উত্তীর্ণ হলে তাহলে তার সদস্যপদ খালি হবে না। 2 নম্বর যিনি অপসারিত হবেন তিনি আর আইন চর্চা করতে পারবেন না। 92 বিধি সহ মনোনয়নের উদ্দেশ্যে 8 দিনের বিজ্ঞপ্তি দিয়ে সভা তলব করা যাবে। 92 বিধি সহ মনোনয়নের উদ্দেশ্যে 8 দিনের বিজ্ঞপ্তি দিয়ে সভা তলব করা যাবে। 93 বিধি নির্বাচনের আবেদনপত্র সমূহ এবং আইন শৃঙ্খলা সম্পৃক্ত কার্যধারার রেকর্ড কখন ধ্বংস করবে সে সম্পর্কে বার কাউন্সিল আদেশ দিবেন। 94 বিধি যে কোনো পক্ষ কার্যধারা বা মামলার সার্টিফিকেট কপি বা প্রতিলিপি সংগ্রহ করতে পারবে, তবে নির্ধারিত ফি জমা দিতে হবে। 95 বিধি আইন শৃঙ্খলা রক্ষার জন্য দরখাস্তের সাথে 20 টাকা জমা দিতে হবে, কিন্তু অ্যাটর্নি জেনারেল হলে এটা ব্যতিক্রম হবে। 96 বিধি ট্রাইব্যুনালের সামনে হাজির থাকার ইচ্ছা পোষণ করলে দরখাস্তের সাথে 20 টাকা জমা দিতে হবে। অর্থাৎ ট্রাইব্যুনালে যদি আপনি থাকতে চান তাহলে 20 টাকায় ফর্ম কিনে তা জমা দিতে হবে। 97 বিধি সভাপতি বরাবর যাবতীয় ফি দিতে হবে এবং ফি জমা দেওয়ার রসিদ দিতে হবে। 98 বিধি 20 টাকা জমা দিয়ে যে কোনো তথ্য পাওয়ার অধিকার লাভ করা যায়। 99 বিধি তালিকাভুক্ত সার্টিফিকেট উত্তোলন জন্য 5000 টাকা সচিব বরাবর দরখাস্তের মাধ্যমে দিতে হয়। এটি ফর্ম সি এবং রসিদ বইয়ের নকলের নিমিত্তে 200 টাকা ফি, পরিচয়পত্র 200 টাকা, আইনজীবীর পেশা দাঁড়ানোর জন্য 500 টাকা সচিব বরাবর দরখাস্ত করতে হবে। 100 বিধি বার কাউন্সিল কর্মকর্তা কল্যাণ ট্রাস্ট 2011 বিধান অনুযায়ী সরকার ঘোষিত জাতীয় পে স্কেল সুবিধা পাবেন। তাহলে 100 বিধিতে কী আছে? বার কাউন্সিলের কর্মকর্তাগণ কল্যাণ ট্রাস্ট 2011 বিধান অনুযায়ী সরকার ঘোষিত জাতীয় পে স্কেল সুবিধা পাবেন। 101 বিধি 2003 সালের বার কাউন্সিল সার্ভিস বিধিমালার বিধি কর্তৃক কর্মচারীগণকে নিয়ন্ত্রণ করা হয়। বিধি না থাকলে সরকারি চাকরির বিধিসমূহ প্রযোজ্য হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অফিসের সময়সূচি অনুযায়ী বার কাউন্সিলের সময়সূচি এবং ছুটি সুপ্রিম কোর্টে যা যা আছে সব কিছু বার কাউন্সিলের সেই অনুযায়ী কর্মচারীরা উপভোগ করতে পারবে। বাংলাদেশ বার কাউন্সিল ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকুইট 4টি অধ্যায় আছে। এটা প্রথম অধ্যায় বিধি আছে 11টি। আইনজীবীর প্রতি আইনজীবীর দায়িত্ব ও কর্তব্য। তাহলে 1 বিধিতে নিজের পেশাগত মর্যাদা সমুন্নত রাখা। 2 বিধি বিজ্ঞান বা অন্য কোনো উপায়ে কাজ পাওয়ার চেষ্টা না করা। 3 বিধি কাজ জোগাড় করার জন্য কাউকে নিয়োগ না দেওয়া। 4 বিধি বিতর্কিত বিষয়ে আলোচনা না করা। 5 বিধি প্রতিপক্ষের আইনজীবী ব্যতীত মামলার বিষয়ে বস্তু সম্পর্কে আলোচনা না করা। 6 বিধি অতিরিক্ত আইনজীবী নিয়োগ বাধা প্রদান না করা। 7 বিধি অযথা অশ্লীল কথাবার্তা পরিহার করা। 8 বিধি ফি কারোর সঙ্গে ভাগাভাগি না করা। 9 বিধি সিনিয়র অ্যাডভোকেটকে প্রাধান্য দেওয়া। 10 বিধি প্রবীণ ও নবীন আইনজীবীদের শ্রদ্ধা ও সম্মান করা। 11 বিধি জ্যেষ্ঠ অ্যাডভোকেটের অধিকার হলো মামলা করা, সে অনুযায়ী জ্যেষ্ঠকে সহযোগিতা করা। দ্বিতীয় অধ্যায় 14টি বিধি। এটা মক্কেলের প্রতি আইনজীবীর দায়িত্ব ও কর্তব্য। 1 বিধি
অন্যের জন্য ক্ষতিকর মামলার বিষয়বস্তু আসক্ত না হওয়া। 2 বিধি গোপনীয় বিষয় জানা থাকলে বিরুদ্ধ পক্ষের আইনজীবী হিসেবে তা গোপন রাখা। 3 নম্বর 3 বিধি প্রতিপক্ষের কোনো বিষয় প্রকাশ না করা। 4 বিধি পরস্পর বিরোধী স্বার্থে মামলা পরিচালনা না করা। 5 বিধি বিরোধীয় সম্পত্তি ক্রয় না করা। 6 বিধি নিজের সম্পত্তির সঙ্গে মক্কেলের সম্পত্তি মিশিয়ে না ফেলা। 7 বিধি নিযুক্ত না হয়ে বেআইনি কোনো পরামর্শ দেওয়া যাবে না। 8 বিধি আইন লঙ্ঘনের উপদেশ না দেওয়া। 9 বিধি অভিযুক্তের পক্ষে মামলা পরিচালনা করা। 10 বিধি অস্বাভাবিক ফি দাবি করা যাবে না। 11 বিধি মক্কেলের সঙ্গে বাদানুবাদ করা যাবে না। 12 বিধি মক্কেলের পক্ষে ন্যায়সঙ্গতি বা যথাযথ বক্তব্য তুলে ধরা। 13 বিধি মামলার দায়িত্ব অন্য আইনজীবীর উপর অর্পণ করা যাবে না। 14 বিধি মামলার গুণাগুণকে ক্ষুণ্ণ করে এমন পদক্ষেপ নেওয়া যাবে না। 3য় অধ্যায় 9টি বিধি আদালতের প্রতি আইনজীবীর দায়িত্ব ও কর্তব্য। 1 বিধি আদালতের প্রতি শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গি প্রদর্শন করা। 2 বিধি আদালতের কার্যক্রমের বিরুদ্ধে পরামর্শ না দেওয়া। 3 বিধি ভুল ব্যাখ্যা না দেওয়া, আইন সম্পর্কে ভুল ব্যাখ্যা না দেওয়া। 4 বিধি ব্যক্তিগত সম্পর্ক রাখা যাবে না। 5 বিধি সরকারি আইনজীবীর দায়িত্ব ও কর্তব্য। 6 বিধি বিচারাধীন কোনো বিষয়ে নিবন্ধ না লেখা। 7 বিধি বিচারক নিয়োগে অবদান ও সোচ্চার হওয়া, অর্থাৎ রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কোনো বিচারক যদি নিয়োগ হয় সেক্ষেত্রে আপনাকে আপনার মতামত প্রকাশ করতে হবে। 8 বিধি সময় মতো আদালতে উপস্থিত থাকা। 9 বিধি আদালতে অহেতুক পরামর্শ প্রদানে বিরত থাকা। অধ্যায় 4 বিধি হচ্ছে 8টা। জনসাধারণের প্রতি একজন আইনজীবীর দায়িত্ব ও কর্তব্য। 1 বিধি হয়রানি কিংবা বিলম্ব করার জন্য মামলা গ্রহণ না করা। 2 নম্বর 2 বিধি যথোপযুক্ত সুন্দর ব্যবহার করা। 3 বিধি মামলা গ্রহণে অস্বীকার করা। 4 বিধি মামলা নিয়োগ পেতে বাধ্য নন। 5 বিধি অন্যায়কে প্রশ্রয় না দেওয়া। 6 বিধি নিজের পরিচয় তুলে ধরা। 7 বিধি পূর্বে জড়িত বিষয়ে মামলা পরিচালনা করা যাবে না। 7 বিধি পূর্বে জড়িত বিষয়ে মামলা পরিচালনা করা যাবে না। 8 বিধি অন্য কোনো পেশায় জড়িত হওয়া যাবে না। ধন্যবাদ সকলকে।